স্নেহের ছাত্রছাত্রী, আজকে তোমাদের ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় বাংলা শব্দ সম্ভার সে বিষয়ে আলোচনা করা হবে। দেখো, আমরা যে বাংলা ভাষা পেয়েছি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, তা কিন্তু খুব বেশি সময় আগের নয়, অনেক পরে ধীরে ধীরে রূপান্তর হতে 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 আজকের দিনে এই বাংলা ভাষাটাকে আমরা পেয়েছি। প্রাচীন যে আর্য ভাষা সংস্কৃত করে সাহিত্য গড়ে উঠেছে, যেটা তার নাম হচ্ছে সংস্কৃত। কিন্তু তার লেখ্য ভাষা, তো লেখ্য ভাষা তো আর জনগণের মুখের ভাষা নয়। দৈনন্দিন ব্যবহারে যে ভাষা আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের ভাষা, প্রাকৃত, বৈদিক, ছান্দস, সংস্কৃত, এই সব ভাষারই রূপান্তর। আর এই জনসাধারণের যে উচ্চারণ বৈশিষ্ট্য, তাকে কেন্দ্র করে উত্তর ভারতের নানা অঞ্চলে পৃথক পৃথক আলাদা আলাদা শ্রেণীর যে প্রাকৃত ভাষা গড়ে উঠেছিল, তেমনি এই এক এক গোষ্ঠীর প্রাকৃত ভাষা ধীরে ধীরে কালক্রমে রূপ পরিগ্রহ করে রূপান্তরিত হয়ে অপভ্রংশ ভাষার উদ্ভব হয়েছিল। পূর্ব ভারতে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের পথ ধরে, মাগধী মানে মগধ আর কি, মগধ অঞ্চল, এই অপভ্রংশের পথ ধরে মানে উচ্চারণ বৈশিষ্ট্যে পাল্টে গিয়ে বিভিন্ন রকম শব্দের উচ্চারিত হয়ে অপভ্রংশের পথ ধরে এই বাংলায় বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো দেখো, আমরা এই বাংলা ভাষাটা, আজকে যে বাংলা ভাষা আমরা কথা বলছি, এই ভাষাটা খুব বেশি প্রাচীন নয়, আমি আগেই বলেছি, সে প্রসঙ্গে আসছি। তো দেখো, বাংলা ভাষাটা আজকে প্রায় 15-20 কোটি মানুষের ভাষা হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরা, বিহারের সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম, পূর্ব পূর্ণিয়া, এইসব অঞ্চলেরও মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর আমাদের বাংলা তো আছেই। উৎকর্ষের যদি দিক দেখি, পৃথিবীতে যে শ্রেষ্ঠ ভাষাগুলো রয়েছে, সেখানেও এই বাংলা ভাষা 6ষ্ঠ স্থান অধিকার করে। তাহলে যেটা বলছিলাম, যে পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এবং কত বছর আগে? 1000 বছর আগে। 1000 বছর আগে কেন বলছি? তার কারণ চর্যাপদ নামে যে গ্রন্থ পাওয়া গেছে, তার যে ভাষাবিদরা অনুমান করেছেন এই ভাষার সৃষ্টি 1000 বছর আগেই হয়েছে। এটাই পরিবর্তিত হতে 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 আজকের এই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আজকের এই রূপ পেয়েছে। তাই আজকের দিনের যে ভাষা আমরা বলছি, তা কিন্তু একদিনের ফল নয়, অনেক অনেক সময়ের ফল। আর আগেকার দিনের যে ভাষা ছিল, তা তো বলেছি যে লেখ্য ভাষা যেগুলো ছিল, কবিতায় ছিল, সেগুলো কবিতার মাধ্যমেই ভাব প্রকাশ হতো। কিন্তু বদলে গিয়ে ধীরে ধীরে গদ্য এলো,
গদ্যে আমরা ভাব প্রকাশ করি, গদ্য সাহিত্যের প্রসার ঘটল। তো খুব বেশি নয়, অল্প স্বল্প 19বিংশ শতাব্দীর প্রায় প্রথম দিকই বলা যেতে পারে। তাহলে এই হলো বাংলা ভাষার একটা সংক্ষিপ্ত পরিচয়। এখন এই বাংলা ভাষায় অনেক রকম ভাষা এসে মিলেছে, শুধু সংস্কৃতই নয়, অনেক রকম ভাষা আছে এর মধ্যে। আমি আলোচনায় ধীরে ধীরে এগুলো তোমাদেরকে জানাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বাংলা ভাষা যদি শব্দের উৎস দেখি, জাতি বিভাগ করি, তাহলে দুভাগে প্রথমত ভাগ করতে হবে। এক হচ্ছে মৌলিক শব্দ, যেটা নিজস্ব শব্দ বলবো, আর একটা আগন্তুক শব্দ বা কৃতঋণ, ধার করা শব্দ। তাহলে দুটো ভাগ করা যেতে পারে। মৌলিক যে শব্দ সেটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তা কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এবং দেশি। পরে আসছি তৎসম কি, অর্ধ তৎসম কি, তদ্ভব কি, দেশি কি, এগুলো পরে আসছে। আগন্তুক বা কৃতঋণ শব্দ তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যেমন বিদেশি এবং ভারতীয়। তাছাড়াও আছে মিশ্র বা সংকর শব্দ। এই বিদেশি শব্দ বলতে তোমরা মনে রেখো, এটা বহির ভারতীয়, অর্থাৎ যারা বাইরে থেকে ভারতে এসেছিল তাদের ভাষা। আর ভারতের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাদেশিক মানুষের ভাষা থেকে আগত কিছু কিছু শব্দ আমাদের শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। এগুলো আমরা ভারতীয় শব্দ বলবো। প্রাদেশিক মানে বিভিন্ন প্রদেশ থেকে, আজকে ধরো বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ওদিকে দক্ষিণ ভারত, বিভিন্ন রাজ্য। এছাড়া আছে নবগঠিত মিশ্র শব্দ। নবগঠিত শব্দ কেমন? মিশ্র শব্দ, অনুদিত শব্দ, খণ্ডিত শব্দ, এগুলো বাংলা শব্দভাণ্ডারের সম্পদ। তাহলে বাংলা শব্দকে যদি আমরা দেখি, তাহলে দেখব মৌলিক শব্দ পাচ্ছি, আর আগন্তুক শব্দ পাচ্ছি, আর নবগঠিত শব্দ পাচ্ছি। মৌলিক শব্দের যদি বিভাগগুলোকে দেখি, তাহলে দেখব যে মৌলিক শব্দের মধ্যে আছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। আর আগন্তুক বা কৃতঋণ শব্দের মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখব সেখানে বিদেশি শব্দ আছে আর ভারতীয় শব্দ আছে। আর নবগঠিত যে শব্দ, সেগুলোর মধ্যে পাচ্ছি মিশ্র শব্দ, অনুদিত শব্দ আর খণ্ডিত শব্দ। তাহলে এই হলো বিভাগ। এবার আমরা আলোচনায় আসব যে তৎসম শব্দটা কি। মৌলিক শব্দের মধ্যে প্রথমে বলেছি তৎসম শব্দ। তৎসম শব্দ মধ্যে যে তৎ কথাটা পাচ্ছ, এই তৎ কথাটার মানে হচ্ছে সেই। আর সেই বলতে ওই মূল সংস্কৃত, সেই সংস্কৃতের সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতির যে শব্দ আছে সেই শব্দের সঙ্গে একেবারে সমান, তেমন কিছু পাল্টায়নি, যেমন ছিল তেমনই আছে। তাহলে যেমন ছিল তেমনই যেসব শব্দ সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। মানে অপরিবর্তিতভাবে বাংলা শব্দের মধ্যে শব্দভাণ্ডারে এসে যেসব শব্দগুলো ঢুকেছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে এটার যদি আমরা সংজ্ঞা বানাই, একটা কাকে বলে বানাই, তাহলে আমরা এরম বলতে পারি যে যেসব শব্দ বা যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত রূপে বা অবিকৃত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে, এদেরকে আমরা বলবো এগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন দেখো, নদী একটা শব্দ। নদী শব্দটা সংস্কৃতের মধ্যে রয়েছে, সংস্কৃত ভাষার মধ্যে নদী শব্দটা একেবারে অবিকলভাবে রয়েছে। লতা, চক্ষু, অনেকগুলো উদাহরণ তোমাদের বইতে তোমরা পাবে। এগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অনেক সময় এই প্রশ্নগুলো পড়ে যে কতগুলো তৎসম শব্দের উদাহরণ দাও। অজস্র উদাহরণ তোমরা খুঁজে নিতে পারবে। যেমন সূর্য কথাটা আমরা বলি, সূর্য সংস্কৃত রয়েছে, আকাশ, বায়ু, অরণ্য, এগুলো সব সংস্কৃত রয়েছে। তাহলে সংস্কৃতের সমান শব্দ, এগুলো সব সংস্কৃত থেকে আসা, অপরিবর্তিত রূপে আসা শব্দ।
তাহলে এগুলো হলো তৎসম শব্দ। এবার দেখো অর্ধ তৎসম। অর্ধ শব্দের অর্থ হচ্ছে এখানে অল্প বিস্তর, বুঝতে পেরেছ? অল্প, সামান্য। যেসব শব্দ ওই বাংলা ভাষায় সংস্কৃত থেকে এসেছে কিন্তু কিছুটা পরিবর্তিত হয়েছে, অল্প বিস্তর বিকৃত হয়েছে বা রূপান্তরিত হয়েছে, এমন শব্দগুলোকে বলবো আমরা অর্ধ তৎসম। এটাকে ভগ্ন তৎসম বলা হয়। যেমন ধরো একটা শব্দ, তাহলে সংজ্ঞাটা কি বানানো যেতে পারে? তাহলে সংজ্ঞাটা কাকে বলে যদি বানাতে হয়, তাহলে তোমরা এইভাবেই বানাবে যে সকল শব্দ সংস্কৃত থেকে অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বিকৃত হয়ে বাংলা ভাষা, বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে, সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন ধরো একটা সংস্কৃত শব্দ ঘৃণা। এই ঘৃণা শব্দটাকে আমরা অনেক সময় ঘৃণাভাবেও ব্যবহার করি। যখন ঘৃণা শব্দটাকে ব্যবহার করি, ঘৃণা, কাউকে ঘৃণা করা উচিত নয়, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, দেখো ঘৃণা শব্দটা ব্যবহার করছি, তখন কিন্তু তৎসম হিসেবে ব্যবহার করছি। আবার যখন বলছি ঘেন্না, অনেক সময় বলে তোমার কথা আমার ঘেন্না এসে গেল, বা এই ব্যাপারটা আমার ঘেন্না লাগে, এরকম শব্দ আমরা ব্যবহার করি। তাহলে এই তখনও এটা হয়ে গেল অর্ধ তৎসম শব্দ। দেখো উচ্চারণের কারণে হলো, কিন্তু ঘৃণাটা উচ্চারণের কারণে একটু বিকৃত হয়ে গেল, ঘেন্না হয়ে গেল শব্দটা। তাহলে ঘৃণা সংস্কৃত থেকে বাংলায় যখন আমরা ব্যবহার করছি তখন সেটা তৎসম। আবার এই শব্দটাই যখন একটু আমাদের নিজস্ব উচ্চারণের মধ্য দিয়ে ব্যবহার করছি, আমাদের নিজস্ব উচ্চারণের প্রভাব যখন এর উপরে পড়ছে, তখন সেটা হলো অর্ধ তৎসম শব্দ। আরও অনেক আছে, তোমাদের বইতে দেখবে, যেমন গৃহিণী থেকে হয়ে গেল গিন্নি। আমরা গৃহিণী শব্দটাকেও বাংলা ভাষায় ব্যবহার করি, যখন এটা বাংলা শব্দের ওই অবিকল ব্যবহার করি তখন তৎসম, আর যখন একটু পাল্টে নিই, বিকৃত করি, আমাদের উচ্চারণের প্রভাব, নিজস্ব উচ্চারণের প্রভাব যখন এর উপরে এসে পড়ে, তখন সেটা হয়ে গেল অর্ধ তৎসম শব্দ। আরও অনেক পাবে, পুত্র থেকে পুত্তুর, কৃষ্ণ থেকে কেষ্ট, শ্রীদাম থেকে ছিদাম, কুৎসিত থেকে কুৎসিত, মহোৎসব থেকে মহোৎসব বা মোৎসব। এরকম শব্দ আমরা যখন ব্যবহার করি তখন সেগুলো হয়ে গেল অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। এবার আসি আমরা তদ্ভব শব্দে। তাহলে প্রত্যেকটা উদাহরণগুলো কিন্তু তোমরা যত্ন সহকারে মুখস্থ করবে, এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখার বিষয়। এগুলো এমনি এমনি কিছু করে ফেলতে পারবে এরকম নয়, এগুলো মনে রাখতে হবে, তবে তুমি সঠিকটা লিখতে পারবে, নাহলে সঠিকটা লেখা তখন মুশকিল হবে। এবার দেখি তদ্ভব শব্দ। তাহলে তৎসম শব্দ দেখলাম, মানে একেবারে সমান, সংস্কৃতের সঙ্গে সমান। অর্ধ তৎসম মানে সামান্য অল্প বিস্তর পরিবর্তিত হয়ে তেমনই আছে, সংস্কৃতের মতোই আছে, তবে সামান্য পরিবর্তিত হয়ে তাই অর্ধ। এবার দেখব তদ্ভব। তদ্ভব মানে দেখো এটাকে যদি ভাঙি, তাহলে তৎ মানে সেই সংস্কৃত, আর একটা ভব শব্দ, এই ভব শব্দটা পাচ্ছি আমরা, অর্থাৎ উদ্ভূত হওয়া বা জাত হওয়া, উদ্ভব হওয়া। তাহলে তৎ থেকে, অর্থাৎ সংস্কৃত থেকে এটা জাত হয়েছে বা উদ্ভূত হয়েছে, ওই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের উচ্চারণের রীতির কারণে হয়ে গেছে এগুলো। তাহলে আমরা যদি একটা সংজ্ঞা বানাই, কাকে বলে বানাই, তাহলে দেখব যে আমরা বলবো এইভাবে যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে, ওই যে বলেছি মাগধী অপভ্রংশ, আর প্রাকৃত মানে হচ্ছে প্রকৃত জনের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষের উচ্চারণ পাল্টে যাওয়া, সাধারণ মানুষ যারা, সেসব মানুষদের ভাষার মধ্য দিয়ে এবং ওই মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, এই সব শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। যেমন দেখো সংস্কৃতে আমরা হস্ত শব্দটা ব্যবহার করি, আমরা হস্ত শব্দটা বাংলাতে ব্যবহার করি, যখন বাংলায় ব্যবহার করি তখন আমরা এটাকে বলবো তৎসম, কিন্তু যখন বলবো হাত তখন কিন্তু এটা তৎসমও নয়, অর্ধ তৎসমও নয়, এটা তদ্ভব। তার কারণ আমরা যদি এটাকে দেখি তাহলে দেখতে পাবো হস্ত থেকে হথ্য শব্দ এসেছে, মানে প্রাকৃত ভাষার মধ্যে হথ্য শব্দটা আছে, তাহলে হথ্য এসেছে, এবং হথ্য এসে আমরা যখন এটাকে নিয়ে এসেছি বাংলার মধ্যে তখন দেখা গেছে যে দীর্ঘীকরণ হয়ে গিয়ে হাত হয়ে গেছে। তাহলে এই হস্ত, হথ্য, হাত, তাহলে দেখো
পরিবর্তন হলো কেমনভাবে, পরিবর্তিত হয়ে গিয়ে একেবারে প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে আমরা বাংলা এটাকে পেলাম। এরকম অজস্র উদাহরণ পাবে। তাহলে প্রাকৃত পর্যায়ে যখন এটা পরিবর্তিত হয় তখন ওকে বলে প্রাকৃতজ শব্দও বলা হয়। এই যেমন হত্থ হলো, হত্থ শব্দটাকে থেকে পরে বাংলা এলো হাত, তাহলে প্রাকৃত পর্যায়ে পরিবর্তিত হয়েছে। প্রাকৃত পর্যায়ে যদি পরিবর্তিত হয় তবে তো আমরা তাকে বলবো প্রাকৃতজ শব্দ। তাহলে এগুলো খুব মনোযোগ দিয়ে তোমাকে মনে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে সংস্কৃত শব্দের মধ্যে আমরা যে বললাম, একটু আগে বললাম কৃষ্ণ, কৃষ্ণ শব্দটা দেখো প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হচ্ছে, হয়ে কী হচ্ছে, কৃষ্ণ থেকে কর্ণা, কর্ণা থেকে কান, আর বাংলায় যখন আসছে তখন আমরা কানাই বলছি, আই যোগ করে দিচ্ছি। তাহলে কৃষ্ণ, কর্ণ বা কান আর কানাই, তা কানাইটা শব্দ হয়ে গেল যখন, তখন সেটা হলো তদ্ভব শব্দ। আবার ধরো কার্য, কার্য শব্দটা পরিবর্তিত হয়ে হলো প্রাকৃতের মধ্যে দিয়ে অপভ্রংশের মধ্যে দিয়ে এসে হলো কার্য, কার্য হয়ে গেল। তাহলে কার্য ছিল হলো কার্য, কয়কার বর্গী জয় জয় কার্য। আর যখন আমরা বাংলায় এটাকে বলছি তখন বলছি কাজ, তাহলে এটা কাজ হলো তখন। তাই কাজ শব্দটা আসলে কোত্থেকে এসেছে, ওই সংস্কৃত শব্দ থেকে। কিসের মধ্যে দিয়ে এসেছে, প্রাকৃত এবং অপভ্রংশের মধ্যে দিয়ে। যখন এই প্রাকৃত এবং মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে এই শব্দটা আসবে তখন সেটা তদ্ভব শব্দ হবে। তাহলে এরকম অজস্র তোমরা দৃষ্টান্ত পাবে। যেমন ব্যাঘ্র থেকে বাঘ, ভাণ্ড থেকে ভার, মিষ্ট থেকে মিঠা, বৎস থেকে বাছা, একাদশ থেকে 11, এরকম অজস্র শব্দের উদাহরণ তোমরা দেখতে পাবে, তোমাদের বইতে রয়েছে। সেই উদাহরণগুলো তোমরা পড়বে এবং মনে রাখতে হবে। এগুলো মনে রাখাটা খুব জরুরি। সব বিষয়, যে কোনো বিষয় হোক তোমাকে মনে রাখতে হবে। মনে রাখাটার মধ্যেই সাফল্যের চাবিকাঠি রয়েছে। আর তার সঙ্গে মনে রাখার জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন, প্রচুর পড়াশোনা। তাহলে প্রত্যেক ভাষাভাষী লোকের মধ্যে এই আত্মীকরণের যে ক্ষমতা বললাম, নিজের মতো করে নেওয়া, এই আত্মীকরণের একটা ক্ষমতা প্রত্যেক ভাষাভাষী লোকের মধ্যেই থাকে, বাঙালির মধ্যেও যথেষ্ট রয়েছে। তাই শব্দগুলোকে আমরা নিজের মতো করে নিতে পারি, কেউ বেশি বা কেউ কম। তো প্রাচীন আর্য ভাষাতেও এরকম আত্মীকরণ ঘটেছিল। ভারতীয় বা অভারতীয় জাতির কিছু কিছু শব্দ সংস্কৃত ভাষাতে এসেছিল। পরবর্তীকালে ওই জাতীয় শব্দ তদ্ভব শব্দের মতো প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। একে বলে রূপান্তরিত তদ্ভব। তাহলে রূপান্তরিত তদ্ভব দেখো, আর্য জাতির মানুষ অভারতীয় ভাষা সেগুলোকেও সংস্কৃত ভাষার মধ্যে গ্রহণ করেছিল, আর সেগুলো আমাদের বাংলা ভাষার মধ্যেও এসে ঢুকেছে। এগুলো তদ্ভব শব্দই। তো প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে এগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে যখন এলো তখন এগুলোকে আমরা বলি রূপান্তরিত তদ্ভব। যেমন ধরো একটা শব্দ দ্রম্য, দ্রম্য শব্দটা কিন্তু আমাদের সংস্কৃতের মধ্যে আমরা ব্যবহার করি। এটা আসলে গ্রিক শব্দ, দ্রাখ্মা, এই শব্দটা থেকে এসেছিল। তাহলে দ্রম্য শব্দটা থেকে হয়ে গেল প্রাকৃত ভাষার মধ্যে দম্য, আর আমাদের এখানে এসে দীর্ঘীকরণ হয়ে গেল দাম। তাহলে দাম শব্দটা তদ্ভব, রূপান্তরিত তদ্ভব। দাম শব্দটাকে আমরা বলবো রূপান্তরিত তদ্ভব। আসলে এটা যেহেতু ভারতীয় আর্য ভাষা নয়, এটা বাইরের দেশের ভাষা, আর্যরা গ্রহণ করেছিল, তারা রূপান্তর করেছিল, মানে পরিবর্তন করেছিল, তার মধ্যে আবার আমরা পরিবর্তন করে শব্দটা পেয়েছি। এটা রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন পিল্লেই, পিল্লেই শব্দটা কিন্তু তামিল শব্দ, সংস্কৃতে আমরা বলি পিল্লিক, আর এখানে এসে আমরা বাংলায় বলি পিলে। পিলে শব্দটা আমরা ব্যবহার করি, পিলা, পিলে প্রাকৃতের মধ্যে দিয়ে এসেছিল। পিলুয়, পিল্লিক থেকে হয়ে গেল পিলুয়, আর এসে হলো পিলে বা পিলা। যেমন ধরো অস্ট্রিক শব্দ হচ্ছে কুদ্দাল, কুদ্দাল হলো অস্ট্রিক শব্দ, আমাদের এখানে এসে হলো কোদাল। তারপরে দেখো মুদ্রায়, এটা হচ্ছে পারসিক শব্দ, সংস্কৃতের মধ্যে এসে হলো মুদ্র, প্রাকৃতের মধ্যে এসে হলো মুদ্দ, আর আমরাও আবার বলছি, বাংলা বলছি মুদ্রা। তাহলে দেখো শব্দের কীরকম খেলা।
তাহলে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, তদ্ভবের মধ্যে রূপান্তরিত তদ্ভব নিয়ে আজকে আলোচনা করা হলো। আজ এই পর্যন্তই। পরের দিন এর দ্বিতীয় অংশ আলোচনা করা হবে।